আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে আমার গান, আকাশ ভরা। পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন তার নাম রাখা হলো নিরুপমা। এই গোষ্ঠীতে এমন শৌখের নাম ইতিপূর্বে কখনোই শোনা যায়নি। নিরুপমার বাবা রামসুন্দর মিত্র কন্যার বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে মস্ত বড় এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে বের করেন। বরপক্ষ 10,000 টাকার পণ, সাথে সোনাদানা চাচ্ছে। বাবা কোনো রকম বিবেচনা না করেই তাতে সম্মতি দিলেন, কারণ অমন পাত্র কোনো মতেই হাতছাড়া করা ঠিক হবে না। কিন্তু টাকা কোথায়? দুবেলা খাবারেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে কিছু জমি বাধা দিয়ে, কিছু জমি বিক্রি করেও আরো 6-7 হাজার টাকা বাকি। বিবাহ সভায় এ নিয়ে তুমুল গোলযোগ বেঁধে গেল। বাবা রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, শুভ কার্য সম্পন্ন হয়ে যাক, যেভাবেই হোক টাকা আমি শোধ করে দেব। টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। এই দুর্ঘটনায় অন্তপুরে কান্নার রোল পড়ে গেল। এমন সময় আমার স্বামী তার পিতার অবাধ্য হয়ে তার বাপকে বলে বসলো, কেনা বেচা বা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া তবেই যাইব। পুত্রের এমন ঘটনায় রায়বাহাদুর যাকেই সামনে পেল তাকেই বলল, দেখিয়াছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার দেখিয়াছেন। এইভাবেই আমি শ্বশুর বাড়িতে আসি। তিন মাস, বছর কেটে যায়, আমার আর বাবার বাড়ি যাওয়া হয় না। কারণ অনেক টাকা শোধ না হওয়া পর্যন্ত আমার তো কোথাও যাবার সুযোগ নেই। তোর শ্বশুর বোধহয় বাড়িতে নেই। নে টাকাগুলো রাখ, তোর শ্বশুরের হাতে দিস,
বাড়িটা বাধা রেখেছি। ভাইদের পথে বসিয়ে কন্যাকে সুখে রাখতে চাও বাবা। ওদের একটা ব্যবস্থা হবে। বাবা, তুমি যদি আর একটা পয়সা আমার শ্বশুরকে দাও, তোমার মেয়েকে আর দেখতে পাবে না। এই যে আমি তোমার কাছে বলছি। সেই মা, এর টাকাটা আমি যদি দিতে না পারি, তোর বাপের অপমান হবে আর তোরও অপমান হবে। না বাবা, টাকা যদি দাও তবেই আমার অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার ধরি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম আছে। তাহলে তোকে ওরা যেতে দেবে না মা? না দিলে আর কি করবে বলো বাবা? তুমি আর আমাকে নিয়ে যেতে চেও না। মারে, হ্যালো হ্যালো, হ্যাঁ আমি শুটিংয়ে। না না ঠিক আছে, না আমি যদি ফোন রিসিভ করতে না পারি একটা SMS দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে, বাই। শুনেছি আজকাল অনেক বাঙালি মেয়েকে নিজের চেষ্টায় স্বামী গ্রহণ করতে হয়। আমিও তাই করেছি। যখন 12 বছর বয়স তখন আমার বিবাহ হয়। 16 বছর বয়স পার হতে না হতে একটি মৃত শিশু জন্ম দিলাম। নিজেও গেলাম মৃত্যুর কাছাকাছি। কিন্তু যাকে দুঃখ ভোগ করতে হবে তাকে মরলে চলবে কেমন করে? মরতে মরতে বেঁচে গেলাম, কিন্তু শরীরের দুর্বলতায়, মনের খেদে কিংবা যে কারণেই হোক চোখের অসুখ হলো আমার। হয়তো পূর্বজন্মের কোনো পাপ ছিল বলেই মাতৃনয়নী সেই অসুখে আমার চোখের আলো নিভিয়ে দিলেন। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। আমার স্বামীর কথা মনে পড়ছে। তিনি যখন ডাক্তারি পড়তেন, এ তখনকার কথা। ছাত্রাবস্থায় তিনি ডাক্তারি করার সুযোগ পেলে খুব খুশি হতেন। তার চিকিৎসার প্রথম রোগী ছিলাম আমি। সে বছর আমার দাদা বিএল দিবেন। ফাঁক পেলেই আমাকে দেখতে আসতেন। বোন বলতে আমি তার, আর দাদা বলতে সে আমার। কিন্তু মনে মনে তিনি চাইতেন না আমার চোখের চিকিৎসা আমার স্বামী করুক। দাদাকে বললাম, দাদা আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আমার স্বামীর চিকিৎসা মতোই চলব। এদিকে দাদার সাথে পাল্লা দিয়ে আমার স্বামী যেন আরো দ্বিগুণ চেষ্টায় আমার চোখের চিকিৎসা শুরু করলেন। এবেলা ওবেলা
শুধু ওষুধ বদল হতে লাগলো। চোখে ঠুলি পড়লাম, চশমা পরলাম, ফোঁটা ফোঁটা করে ওষুধ ঢাললাম, কি সব ঘুরা লাগালাম, আরো কত কিছু। আমার স্বামী যখন জিজ্ঞেস করতেন, কুমু, হুম, এখন কেমন বোধ করছো? ভালো, খুব ভালো। মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে কত মিথ্যেই যে তাকে বলতে হয়। দাদার মনেও কষ্ট দিতে পারি না, আবার স্বামীর যশ ক্ষুণ্ণ করতে পারি না। মা হয়ে কোলের শিশুকে ভুলাতে হয়, আবার স্ত্রী হয়ে শিশুর বাপকেও ভুলাতে হয়। মেয়েদের এতই ছলনার প্রয়োজন। এই ছলনার একটা ভালো দিক হলো, পুরোপুরি অন্ধ হবার পূর্বে আমার স্বামী আর দাদার মিলন দেখতে পেলাম। তারা পরামর্শ করে একদিন এক ইংরেজ ডাক্তার এনে আমার বাম চোখ অপারেশন করালো। দুর্বল চক্ষু, সে আঘাত সামলাতে পারল না। যতটুকু আলো ছিল তাও নিভে গেল। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমার এই অনন্ত অন্ধতার দ্বারা স্বামীকে আমার সঙ্গে বেঁধে রাখবো না। অন্ধতাকে আমার জয় করতেই হবে। কিছুদিনের মধ্যেই কেবল শব্দ, গন্ধ, স্পর্শের দ্বারা আমার দৈনন্দিন সমস্ত কাজে অভ্যস্ত হয়ে গেলাম। এমনকি আমার গৃহকর্ম পূর্বের চাইতে অনেক বেশি নৈপুণ্যের সাথে করতে পারতাম। সেই সাথে আমার আরেকটা বিষয় মনে হতো, যতটুকু দেখলে কাজ ভালো হয়, চোখ তার চেয়ে অনেক বেশি দেখে। এবং চোখ যখন পাহারাদার হিসেবে কাজ করে, তখন কান অলস হয়ে যায়। কানের যতটা শোনা দরকার তার চেয়ে সে কম শোনে। এখন চোখ না থাকায় আমার অন্য সমস্ত ইন্দ্রিয় যেন দ্বিগুণ সচেতন। অন্ধ হবার পূর্বে আমি যাকে শেষবার দেখেছিলাম, আমার সে স্বামী কোথায়? তার সাথে চোখের বিচ্ছেদের চেয়েও মনের বিচ্ছেদ দিন দিন বাড়ছে। প্রথম বয়সে এক পথে এক স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আজ বুঝতে পারছি আমাদের সে পথ আলাদা হয়ে গিয়েছে। সে আর আমার মধ্যে নেই, আমিও তার মধ্যে নেই। আসতে গায়ে লাগবে তো। আপু, আর 10 মিনিট লাগবে। আমিও রেডি আছি। সেট রেডি হলে আমাকে ডেকে নিও। হ্যাঁ, আজ ফাল্গুনের প্রথম পূর্ণিমা। দেখেছ বাতাসে কেমন আমের মুকুলের গন্ধ ছড়াচ্ছে। আমাদের বিয়ের প্রথম রাতটা এমনই ছিল। তোমার মনে আছে সেসব কথা কুসুম? কুসুম, এই কুসুম। এমন তো তোর বউকে এক্ষুনি ঘর থেকে বের করে দে, ভুলে যাস না তোর বউ একটা মিথ্যেবাদী অলক্ষণী মেয়ে। তোর ওই বউয়ের জন্যই সংসারের অশান্তি যাচ্ছে না।
জাত খাওয়া বউকে ঘর থেকে বের করে দে হেমন্ত। অনেকবার অনেকবার বলবো বলবো করে ভেবেছি, কিন্তু বলতে পারিনি। তবে আজ সমস্ত খুলে বলো। তখন বয়স আর কত হবে, সবেমাত্র 6 থেকে 7 পা রেখেছি। বাবা নেই, মা একা আমাকে নিয়ে কি করবেন বুঝতে পারছেন না। একদিন বনহরি কাকা বাজার থেকে একটা লাল চেলি শাড়ি আর এক বোতল আলতা এনে মায়ের হাতে দিলেন। মা আমাকে ডেকে নিয়ে বললেন, চান করে এসে আলতা পায়ে মেখে শাড়িটা পরে এসো। আমার তখন এক পেঁচে শাড়ি পরার অভ্যেস। মা আমাকে শাড়ি পরাতে সাহায্য করতে এগিয়ে আসেন। তখন আমি বুঝে গিয়েছি যে আজ আমার বিয়ে। বনহরি কাকা মাকে বারবার বুঝাচ্ছিলেন, পুরুষ মানুষের বয়স দেখতে নেই। বিয়ের আসরে বসে বারবার আমার মায়ের কথা মনে হচ্ছিল, তাই নিজেকে আর ধরে রাখতে পারিনি। চোখ তুলে তাকালাম, দেখলাম বাবার বয়সী একজন মানুষ। বিয়ের 3 মাসের মাথায় স্বামী মারা যায়। স্বামীর আগের ঘরের ছেলেগুলো এক রাতে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। তার কয়েক মাস পর মাও মারা গেল। তখন থেকে আমি জীবনকে নানাভাবে চিনতে শুরু করলাম। একদিন রাস্তায় বসে কাঁদছিলাম, তখন বিপ্রদাস কাকা দেবদূতের মতো আমার সামনে এসে দাঁড়ান। আমাকে পথ থেকে তুলে নিয়ে তার বাড়িতে আশ্রয় দেন। অনেকগুলো বছর কেটে গেল। বাবার স্নেহ, মায়ের স্নেহ দুটোই আমি তার কাছ থেকে পাচ্ছিলাম। আর ভালোবাসার বিনিময় প্রথায় তিনিও আমার কাছ থেকে কন্যার স্নেহ আদায় করে নিলেন। ভাগ্য বিড়ম্বনাই হোক আর ভালোবাসার হাত বদলই হোক, বিপ্রদাস কাকা আমাকে তোমার হাতে তুলে দিলেন। ওগো, তুমি আমাকে ভুল বুঝো না। আমি নিজে কোনো সিদ্ধান্ত তখনও নিতে পারি, আজও নিতে পারবো না। লক্ষ্মীটি, আমি চাই তুমি তোমার নিজের শক্তিতে উঠে দাঁড়াও। অনেকক্ষণ হয়ে গেছে, আর তো সময় দিতে পারছি না হেমন্ত। এবার ও মেয়েকে ঘর থেকে বের করে দে হেমন্ত। দেরি করছিস কেন? যত তাড়াতাড়ি পারিস ফলকটা ত্যাগ কর। না বাবা, আমি স্ত্রীকে ত্যাগ করব না। তবে কি রে, জাত খাওয়াবি হতভাগা? আমি জাত মানি না। পাগলামি করিস না হেমন্ত। শুনতে পাচ্ছ না বাবা? আমি জাত মানি না। তবে তুই শুদ্ধ দূর হয়ে যা বাড়ি থেকে।
আপু হুম? শর্ট রেডি, চলেন। ও চলো। 2, 1, 0, action! শ্রীচরণ কমলেশ্বর। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। কোনো দিন তোমাকে চিঠি লিখিনি, তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজো বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলাম। পাড়ার সব মেয়েরা বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাই না বাঁচল। আমার মরণ নয়, তাই আমি বাঁচলাম। বুকের দুই পাঁজরে সুখ দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে আছি এখনো। মৃণালরা বেঁচে থাকতে জানে। Cut!